সার্জিস হাসনাতকে ১০০ বার ফোন দিলেও রিসিভ করে না, শহীদ আবদুল্লাহর মায়ের অভিযোগ। জানাবো কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্য নতুন করে চালু হচ্ছে কোটা, এবং সর্বশেষ জানাবো জনগণ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল তা ১ বছরেও পূরণ হয়নি, বললেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সার্জিস হাসনাতকে ১০০ বার ফোন দিলেও রিসিভ করে না, শহীদ আবদুল্লাহর মায়ের অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহদের ১০০ বার ফোন দিলেও তারা রিসিভ করেন না বলে অভিযোগ করেছেন আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। অভিযোগ করে তিনি বলেন, এই উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারে নাই। আমার ছেলে রক্তের বিনিময়ে ক্ষমতা পেলেও তারা একবারও আমাদের খোঁজ নিল না। এমনকি সার্জিস হাসনাতকে আমরা ১০০টা ফোন দিলেও তারা রিসিভ করে না। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ই আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আবদুল্লাহ বিন জাহিদের মা বলেন, আমার ২ ছেলে। বড় ছেলে আবদুল্লাহ বিন জাহিদের বয়স ১৭ বছর, ছোট ছেলের বয়স ১৪ বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মে মাসের ১৮ তারিখে আমার স্বামী ব্রেন স্ট্রোক করে মারা যান। আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজ খবর নেয় এবং তার চিকিৎসা খরচ গ্রহণ করে। আগামী শুক্রবার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। আমার শেষ অবলম্বনটুকু যেন আমরা কাছে থাকে, এজন্য সবাই তার জন্য দোয়া করবেন। এ সময় তিনি আরো বলেন, আমরা বিএনপি পরিবার আজ আমাদের সঙ্গে না থাকলে আমাদের আজ রাস্তায় নামতে হতো। আমার ছোট ছেলেও আজ দুনিয়াতে থাকতো না। কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্যই নতুন করে চালু হচ্ছে কোটা। গত বছর জুলাই আন্দোলনের সময় ছবি তুলতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হন আরিয়ান আহমেদ। সরকারি গেজেট গ শ্রেণীভুক্ত আহত হিসেবে উঠেছে তার নাম। সেই হিসেবে এককালীন ১ লাখ এবং মাসিক ১০,০০০ টাকা করে ভাতা পাবেন তিনি। একইভাবে জুলাইয়ে অংশ নেওয়া ক ও খ শ্রেণীভুক্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ও এককালীন ভাতা দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। তার মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে আহতদের আজীবন বিনা খরচে চিকিৎসা সুবিধা, সরকারি ও আধা সরকারি চাকরিতে আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকারের মতো বিশেষ সুবিধা। ফলে পুনর্বাসনের জন্য সরকারের নেয়া এসব উদ্যোগ নিয়ে দেখা গেছে নানা ধরনের বিতর্ক। বিশেষ করে কোটা বিলোপের যে আন্দোলন থেকে সবকিছু সূত্রপাত, সেখান থেকেই নতুন করে কোটা চালু হচ্ছে কিনা উঠছে এমন প্রশ্ন। একদিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিংবা নেতৃত্ব পর্যায়ে থাকা অনেকেই যেমন ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়া যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনি আবার পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করছেন কেউ কেউ। তবে বিশ্লেষকরা বলছেন, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন হলেও গুটি কয়েক মানুষকে আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার কারণে ভুয়া মুক্তিযোদ্ধাদের মতো নতুন করে সুবিধাভোগী শ্রেণী তৈরি হওয়ার শঙ্কা আছে। একই সাথে হতে পারে জুলাইয়ের রাজনৈতিককরণও। ২০২৪ সালের জুলাই আগস্টে প্রায় ২০ দিনের আন্দোলনে নিহত ৮৩৪ জনের এবং ৩ ক্যাটাগরিতে আহত ১২,০৪৩ জনের তালিকা তৈরি করেছে সরকার। এদের মধ্যে অতি গুরুতর আহতদের ক শ্রেণীভুক্ত করা হয়েছে, যার মোট সংখ্যা ৪৯৩ জন। এছাড়া ৯০৮ জন গুরুতর আহতকে খ শ্রেণীভুক্ত এবং ১০,৬৪২ জনকে আহতকে গ শ্রেণীভুক্ত করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫-এর আন্দোলনে নিহতদের জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। তবে এই অধ্যাদেশের মাধ্যমে অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিচয়পত্র দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এগুলোর মধ্যে আছে নিহতদের পরিবার ও আহতদের এককালীন ও মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ, সরকারি হাসপাতালে আহতদের আজীবন বিনা খরচে চিকিৎসা সুবিধা, সরকারি ও আধা সরকারি চাকরিতে আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকার, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা এবং কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ বা অনুরূপ সুবিধা দেওয়া। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাইয়ে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫,২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে অর্থবছরে এই বরাদ্দ ছিল ২৩২,৬০ লাখ টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, আন্দোলনে নিহতদের পরিবারের জন্য সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা এককালীন ভাতা এবং ২০,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ক, খ এবং গ শ্রেণীভুক্ত আহতরা যথাক্রমে এককালীন ৫ লাখ, ৩ লাখ এবং ১ লাখ টাকা আর মাসিক ২০,০০০, ১৫,০০০ এবং ১০,০০০ টাকা করে ভাতা পাবেন। আবার কর দেওয়ার সময় একজন সাধারণ মানুষকে যেখানে তার আয়ের উপর ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে,
সেখানে আন্দোলনে আহতদের জন্য এই সীমা দেওয়া হয়েছে 5,25,000 টাকা। এছাড়াও আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য এবং গুরুতর আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয়ার খবর এসেছে গণমাধ্যমে। এর আগে গত ফেব্রুয়ারিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ 5% কোটার সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহত নিহতের পরিবারের সদস্যদের যুক্ত করে এক আদেশ জারি করা হয়। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে কেবল 2025 সালের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়। জুলাই কোটা বিতর্ক নিয়ে যা বলছেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। আহতদের তালিকায় নাম ওঠা আরিয়ান আহমেদের মতে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য চিকিৎসা সুবিধা দেওয়া উচিত, তবে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টি নিয়ে আলাপের জায়গা আছে। কোটা কি আবার ফিরে আসলো নাকি, এমন প্রশ্ন তুলে খোদ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বলেও বিবিসি বাংলাকে জানান তিনি। আমার মনে হয় যোগ্যতার উপর নির্ভর করে চাকরি দেওয়া উচিত। কোটা সিস্টেম চালু হচ্ছে বা বলছে, এটা টোটালি বন্ধ থাকা উচিত। যে কোটার জন্য এত যুদ্ধ করলাম সেটা যেন আবার চালু না হয়, বলছিলেন মিস্টার আহমেদ। ঢালাওভাবে তালিকার সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আরেক আন্দোলনকারী শিবা আক্তারও। জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার মতে আন্দোলনে নিহত ও আহতদের সবার অর্থনৈতিক অবস্থা সমান না। সেক্ষেত্রে ভাতা দেওয়ার বিষয়টি ঠিক থাকলেও চাকরির ক্ষেত্রে কোটা, করছাড় কিংবা ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের একটা পুনর্বাসন দরকার। এই শহীদদের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। আপনারা দেখেছেন আহত লীগ, সিন্ডিকেট অনেকেই আহত না হয়ে আহতদের লিস্টে চলে আসছে। এটাই আবার কোটার মতো একটা বিষয় চলে আসতে পারে, এটাই আমার ভয়, বলছিলেন সীমা আক্তার। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু, সেই আন্দোলনেরই আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য নেয়া উদ্যোগী নতুন করে কোটা চালু করবে কিনা এমন বিতর্ক সঠিক নয় বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা তো 50 বছর পর আপনি যখন নাতিপুতিদের কোটা দিচ্ছেন 30%, যেখানে ভুয়া মুক্তিযোদ্ধা প্রবেশ করছে, তখন আমরা এই কোটার বিরুদ্ধে বলেছি যে এটা বৈষম্যমূলক। ফলে এটার সাথে তো এটার তুলনা হতো যদি তাদের সন্তান কয়েক প্রজন্ম এটা পায় বা তাদের সেই কমিটমেন্ট দেওয়া হয়। যে অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, যার পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ মারা গেছে, সেই পরিবারটা কিভাবে চলবে, তার আর্থিক নিরাপত্তাটা কি, এটা তো রাষ্ট্রকে দেখতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। ফলে এটা আমি কোটা সিস্টেম হিসেবে দেখি না, বলছিলেন তিনি। একই বিষয়কে আবার কিছুটা ভিন্নভাবে দেখছেন কোটা বিরোধী আন্দোলনের আরেক পরিচিত মুখ উমামা ফাতেমা। আন্দোলনের পর থেকে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে কাজ করছেন তিনি। আমরা যদি সক্ষমতা বৃদ্ধির জায়গা থেকে দেখি, সরকার কিন্তু ওইরকম উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি। সরকার খুবই সারফেস লেভেলে বিষয়টাকে ডিল করার চেষ্টা করে। এভাবে সারফেস লেভেলে ডিল করার চেষ্টা করলে তো আপনি অ্যাকচুয়ালি সাধারণ জনগণের থেকে শহীদ পরিবারকে বিচ্ছিন্ন করে ফেলবেন। পুনর্বাসন করাটা অত্যন্ত জরুরি, কিন্তু কোন পদ্ধতিতে সরকার করছে এটা অবশ্যই ভাববার বিষয়, বলছিলেন মিস ফাতেমা। তিনি হতে পারে পুনর্বাসন সুবিধার অপব্যবহারের সুযোগ। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দেওয়া হয়েছে আলাদা পরিচয়পত্র, কিন্তু এরই মধ্যে ভুয়া জুলাই যোদ্ধা পরিচয়ে যেসব সুযোগ সুবিধা নেয়া কিংবা আহতদের হাসপাতালে দখলের খবর এসেছে গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন যথাযথভাবে পুনর্বাসন না করে ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়া হলে তা মুক্তিযোদ্ধা কোটার মতোই তা অপব্যবহারের সুযোগ তৈরি হবে। 71-এ 30 লাখ মানুষ মারা গেছে, তাদের স্বজনদের জন্য আমরা কি করেছি? 50 বছর ধরে নানা গণতান্ত্রিক আন্দোলনে অনেকে নিহত হয়েছেন, তাদের পরিবারের কোনো খোঁজ আছে? যারা অতীত ভুলে শুধু জুলাই নিয়ে পড়ে আছেন তারা বাড়াবাড়ি করছেন, বলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তার মতে বিরাট একটি জনগোষ্ঠী এই আন্দোলনে অংশ নিয়েছিল। সেখান থেকে গুটি কয়েক ব্যক্তিকে বেতন ভাতা আর চাকরি দিয়ে আবার একটি সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে। এই টাকাগুলো কিন্তু যারা এসব সিদ্ধান্ত নিচ্ছে তারা তাদের পকেট থেকে দেবে না, এটা জনগণের টাকা, গরিব মানুষের ট্যাক্সের টাকা। সুতরাং এই বিষয়গুলোকে বিবেচনা করা দরকার, বলেন তিনি। সরকারের দায়িত্ব তো সব নাগরিকের উপর, গুটি কয়েক লোকের জন্য তো না। কিন্তু আমার কোটার ভিত্তিতে চাকরি দেওয়া, ভাতা দেওয়া, এটার তো কোনো মানে হয় না। এটা তো সেই আগের পথে ফিরে যাওয়া, বলেন এই বিশ্লেষক। জনগণ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল তা 1 বছরও পূরণ হয়নি, বললেন নূর। দেশের জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল তা 1 বছরে পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর বলেন, জাতীয় ঐক্যমত্যের সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দখলবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানলেও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ না থাকার দুঃখ প্রকাশ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান ডাকসুর সাবেক ভিপি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।